ভূতের প্রভাব যেমন মানুষের উপরে পড়ে, ঠিক সেইভাবেই তা নির্জীব বস্তুর উপরেও পড়ে। এর একমাত্র উদাহরণ ছিল আমাদের গ্রামের রেলওয়ে স্টেশন। রেলওয়ে থাকা সত্ত্বেও সবাই বাসে চড়ে অন্য জায়গায় যেত, কারণ তারা এটা মনে করে যে ওটা একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন ছিল। এক রাতে ওই স্টেশনে একটা ট্রেন এলো, আর সেটা থেকে বাদল আর তার স্ত্রী মধুমিতা নামলো। পুরো স্টেশন খালি ছিল, আর ওখানে একটা ভয়ঙ্কর শান্তি ছিল। ওরা দুজন একটা বেঞ্চে বসে পড়ে। বাদল, তোমার দাদাকে তাড়াতাড়ি ফোন করো, বলো তাড়াতাড়ি যেন আনতে আসে। আমার আমার এই জায়গাটা মোটেই ঠিক লাগছে না। বাদল তার বড় ভাইকে ফোন করলো। আরে দাদা, কোথায় গো তুমি? আমরা স্টেশনে পৌঁছে গেছি। কি? আমি তোকে বলেছিলাম না যে ট্রেনে একদম আসবে না? ওটা একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন। কি বাজে বকছো দাদা? ভূত বলে কোনো জিনিস হয় না। তুমি তাড়াতাড়ি আমাদেরকে আনতে এসো। আরে তুই ওখানেই থাম, কোথাও যাবি না। আমি এক্ষুনি আসছি। দাদা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার কিন্তু খুব ভয় লাগছে বাদল, এই ট্রেনটা এখনো এখানেই দাঁড়িয়ে রয়েছে। হয়তো এটাই লাস্ট স্টপ। তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। বাদল আর মধুমিতা ওখানেই বসে রইল। হঠাৎ ট্রেনের হর্ন বেজে উঠল, আর ওই ভয়ঙ্কর শান্তি ভঙ্গ হয়ে গেল। ট্রেনের ভেতরে অন্ধকার ছিল। ট্রেন আস্তে আস্তে চলতে লাগলো। দেখো, ট্রেন চলে যাচ্ছে। ওরা দুজন দেখল যে একটা লোক ওদের দিকে এগিয়ে আসছে। বেশি আলো না থাকার কারণে শুধু ওর জুতোর আওয়াজ আসছিল, আর হালকা একটা ছায়া দেখা যাচ্ছিল। বাদল, দেখো কেউ আসছে, চলো পালিয়ে যাই এখান থেকে। ভয় পেও না, টিসি হবে হয়তো। ওই লোকটা হঠাৎ ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল, আর তাকে দেখে দুজন এমন ভয় পেল যেন মৃত্যুকে দেখে ফেলেছিল। সে ওই স্টেশনের টিসি ছিল, কিন্তু তার চামড়া জায়গায় জায়গায় পুড়ে গেছিল, আর ভেতরের হাড়গোড় বাইরে বেরিয়ে গেছিল। টিকিট দেখাও। টিসির ওই ভয়ঙ্কর আওয়াজ শুনে বাদল আর মধুমিতা দৌড়তে লাগলো। টিকিট নেই, ধর ওদেরকে। হঠাৎ স্টেশনের খুঁটিগুলো থেকে পুলিশরা বাইরে আসতে লাগলো। ওদের অবস্থা টিসিরই মতোই ছিল। সব পুলিশওয়ালারা বাদল আর মধুমিতার ওপরে ঝাঁপ দিয়ে দেয়, আর দুজনকে ধরে নেয়। এদের কাছে টিকিট নেই, এদের শাস্তি দাও। না না, এরকম করবেন না, আমাদের কাছে টিকিট আছে, দেখাও না বাদল। হ্যাঁ। বাদল দুজনের টিকিট বের করে টিসিকে দেখালো। টিসি ওই টিকিট দেখলো আর বলল, এগুলো এই স্টেশনের নয়, এগুলো অন্য স্টেশনের টিকিট। মানে? মানে যে তোমরা শাস্তি পাবে। নিয়ে যাও এদেরকে, আর ট্রেনের নিচে ফেলে দাও। পুলিশওয়ালারা ওদের দুজনকে টেনে টেনে নিয়ে যেতে লাগলো। বাদল, এই ট্রেনটা শেষ হচ্ছে না কেন? এটা তোমার ট্রেন নয়, আমাদের ট্রেন। টিসের এইটুকু বলা মাত্রই ওই ট্রেনটা আলোকিত হয়ে গেল। ট্রেন দ্রুত গতিতে দৌড়তে লাগলো। বাদল আর মধুমিতা আরো বেশি ভয় পেয়ে গেল, আর পুলিশওয়ালাদের কাছে দয়ার ভিক্ষে চাইতে লাগলো। ওই পুলিশগুলো বাদল আর মধুমিতাকে চলন্ত ট্রেনের নিচে ফেলে দিল। ওরা দুজন চিৎকার করে নিচে পড়ে গেল, আর হঠাৎ করে চুপ হয়ে গেল। ওরা পাতের ওপরে দাঁড়িয়ে পড়ল, আর ওরা দেখল যে ট্রেন ওদের শরীরের ওপর দিয়ে যাচ্ছিল, আর ওদের কিছুই হচ্ছিল না। বাদল খুশি হয়ে বলতে লাগলো,
আরে আমরা বেঁচে গেছি, দেখলে তুমি, আমরা বেঁচে গেছি, তুমি আমাদেরকে মারতে পারবে না। এই বলে বাদল হাসতে লাগলো। বাদলকে দেখে টিসি আর পুলিশরাও হাসতে লাগলো। ওদেরকে হাসতে দেখে বাদল চুপ করে গেল। ওদের ভয়ঙ্কর হাসি শুনে মধুমিতা কাঁদতে লাগলো। বাদল ঠিক কিছুই বুঝতে পারছিল না। আস্তে আস্তে বাদল আর মধুমিতার নিঃশ্বাস নিতে অসুবিধে হতে লাগলো, আর ওরা নিচে পড়তে লাগলো। দুজনের দম ফুলতে লাগলো আর চেহারা নীল রঙের হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই ওরা দুজন মরে গেল। যখনই ওরা দুজন মরে গেল, ওদের লাশগুলো ট্রেনের সাথে সামনে চলে গেল। লাশগুলোকে যেতে দেখে টিসি আর পুলিশগুলো চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে দিল। সবার চলে যাওয়ার পর ট্রেন আস্তে আস্তে উধাও হতে লাগলো। ট্রেনের উধাও হওয়া মাত্রই ওই রেলওয়ে স্টেশন আবার আগের মতো ভয়ঙ্কর শান্তিতে বদলে গেল, আর সব আলো নিভে গেল। কিন্তু হঠাৎ একটা আওয়াজ এলো, বাদল, মধুমিতা! বাদলের বড় দাদা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। সে ওই বেঞ্চের কাছে এলো যেখানে বাদল আর মধুমিতা বসেছিল। সে খুব ভয় পেয়ে গেছিল। ব্যাগ তো এখানেই রয়েছে, ওরা দুজন কোথায় চলে গেল? বাদল, মধুমিতা! বাদলের দাদা পাগলের মতো ওদের ডাক দিতে লাগলো। কিন্তু হঠাৎ সে থেমে গেল, কারণ সে অন্ধকারে দুটো ছায়া তার দিকে আসতে দেখে সেও ওদের দিকে দৌড়লো। যখনই সে ওদের দুজনের সামনেই পৌঁছলো, সে ভয়ের চোটে থেমে গেল। ওর সামনে বাদল আর মধুমিতা দাঁড়িয়েছিল, কিন্তু ওদের অবস্থা টিসির মতো ভয়ঙ্কর ছিল। চলো দাদা, আমাদের বাড়ি ফিরে যাই। বাদলের এটা বলা মাত্রই সেই ট্রেনটা আবার দেখা দিয়ে দিল। জীবনে এই কথাটি সকলেই স্মরণে রাখবেন। নিজেদের সুরক্ষার জন্য আপনারা কখনোই অজানা অচেনা মানুষের উপর ভরসা করবেন না, নয়তো মৃত্যুর কোলে যে কোনো সময় ঢলে পড়তে পারেন, যেভাবে মৃত্যু ভিকি আর ভিনিকে শেষ করতে চেয়েছিল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সত্যি বলছি বিনি, আমি খুব লাকি যে আমি তোমার মতো একটা বুদ্ধিমান সঙ্গী পেয়েছি। মিস্টার প্রেমিক, সামনে দেখো, প্রেমের চক্করে অ্যাক্সিডেন্ট করে বসো না। আরে আরে, এটা কি ছিল? জানি না ভিকি, এমন মনে হলো যেন প্লিজ আমায় বাঁচান, আমায় বাঁচান প্লিজ। আরে কে তুমি? আমার নাম হলো রঞ্জন। আমি এখান থেকেই যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম আমার গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, আর তখনই তুমি ভেতরে আসো। পাগল হয়ে গেছো ভিকি? এত রাতে একজন অচেনা ব্যক্তি গাড়ির সামনে চলে এলো, আর তুমি তাকে ভিতরে বসতে বলছো? দেখো, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে। বিনি, তুমি ওর অবস্থাটা একবার দেখো, ওকে আমাদের সাহায্য করা উচিত। প্লিজ বাঁচাও আমাকে, আমি মরে যাব, আমাকে তোমরা বাঁচাও। ভিকি, গাড়ি চালাও। আরে বিনি তুমি। ভিকি, আমি বললাম তো গাড়ি স্টার্ট দাও। ওকে ওকে, কাম ডাউন, কুল ডাউন। ভিনির কথা শুনে ভিকি গাড়ি নিয়ে এগিয়ে চলল, কিন্তু গাড়িটা সামনে এগোতেই ভিনির নিজের সিদ্ধান্তের ওপর সন্দেহ হলো। সে এটা ভেবে দ্বিধায় পড়ল যে সত্য সত্যই ওই মানুষটির তাদের প্রয়োজন নেই তো। আর যদি তা সত্য হয়, তাহলে ওই ঘায়েল হওয়া মানুষটিকে তারা যে রাস্তায় ফেলে এগিয়ে যাচ্ছে, সেটা কি তারা ঠিক করছে? এই সব কথার ভাবনার মধ্যেই সে ব্যাক ভিউ মিরর দিয়ে রঞ্জনকে আরেকবার দেখলো। প্লিজ বাঁচাও আমাকে। ভিকি, ভিকি গাড়ি থামাও।
আর ইউ শিওর? ভিকি, ওনাকে হসপিটালে পৌঁছে দিয়ে আমরা চলে যাব। হ্যাঁ, থ্যাংক গড আপনারা ফিরে এসেছেন। আপনাদের সাহায্য আমি কোনো দিন ভুলবো না। বাই দ্য ওয়ে রঞ্জন, আমার নাম ভিকি আর ও বিনি। হাই, কি হয়েছিল তোমার সাথে? আমি একটা বিজনেস ডিলের জন্যই যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তাটায় আসা মাত্রই আমার গাড়িটা হঠাৎ ঝাঁকুনি দিতে লাগলো। ঝাঁকুনি? এই সমান রাস্তায় ঝাঁকুনি? একদম, এই কথাটাই আমিও ভেবেছিলাম। সেই জন্যই টায়ারের হাওয়া চেক করার জন্য আমি গাড়ি থেকে বের হই, আর বেরোনো মাত্রই আমি চিন্তায় পাগল হয়ে যাই। চিন্তা? চিন্তা কিসের জন্য? ওখানে প্লেন নয়, কাঁচা রাস্তা ছিল, যেখানে প্রচুর গর্ত ছিল। এই আবার কি সব কথা? আমার রিয়াকশনও আপনারই মতো ছিল বিনি। সেই জন্য আমি ভয়ের চোটে টায়ারের হাওয়া চেক না করেই গাড়িতে ঢুকে পড়ি। তারপর গাড়ি স্টার্ট দিচ্ছিলাম, গাড়ি স্টার্ট হতেই চায় না। ভয়ে আমি ঘেমে স্নান করে গেছিলাম। তখনই আমার চোখটা ফিউল মিটারের দিকে গেল। তখন দেখলাম গাড়িতে ডিজেলই নেই, যদিও আমি কিছুক্ষণ আগেই গাড়ি ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম। কিন্তু আমার গাড়িতে তখন এক ফোঁটাও ডিজেল ছিল না। আর তখনই আরে, এই দুর্গন্ধ কিসের? আমি ওই ডাইনিটাকে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, আর ও লাফ দিয়ে আমারই সামনে এসে দাঁড়ালো। তারপর আমি কোনো মতে ওর থেকে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেই ডাইনিটা আমার পেছন কোনো মতেই ছাড়ছিল না। আমার এমন অবস্থা ওই ডাইনিই করেছে। আমি দৌড়ে পালাচ্ছিলাম, কিন্তু ওই ডাইনিটা আমাকে যেতে দিচ্ছিল না। আবার সেই ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখন আমি খুব জোর চিৎকার করি। তারপরে কি হলো রঞ্জন? রঞ্জন? ভিকি, ও রঞ্জন কোথায় গেল? ও এখানে নেই। কি? ও গড, ও কোথায় গেল? ভিকি, ভিকি, আমার খুব ভয় লাগছে। এখানে নিশ্চয়ই কোনো অন্যায় হচ্ছে। এখান থেকে পালাও ভিকি, তাড়াতাড়ি পালাও এখান থেকে, চলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ভিনি শুধুমাত্র ভিকির জন্য মানবিকতার খাতিরে একটি অজানা অচেনা মানুষকে সাহায্য করতে চেষ্টা করেছিল। কিন্তু চলন্ত গাড়ি থেকে হঠাৎ করেই রঞ্জনের গায়েব হয়ে যাওয়ায় ভিনি আর ভিকির সন্দেহ হয়। ভিকি, কোনো মানুষ একটা চলন্ত গাড়ি থেকে কি করে উধাও হতে পারে? এটা নিশ্চয়ই কোনো ভূত প্রেতের ব্যাপার আছে বিনি। আজ বাজেভাবে ফেসে গেলাম। ভিকি, যত তাড়াতাড়ি চালাতে পারো চালাও, চলো তাড়াতাড়ি। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে দূরে কোথাও যেতে হবে। ও গড, এই রাস্তাটা তো সত্যি কাঁচা বিনি। মানে রঞ্জন সত্যিই বলছিল এই রাস্তাটা সমান নয়, বরং এবড়ো খেবড়ো। কিন্তু ও উধাও কোথায় হয়ে গেল? হে ঈশ্বর, বাঁচাও আমাদের। কি হয়েছে? কি হলো? না, এটা হতে পারে না। কি হয়েছে? এইরকম কেন রিয়াক্ট করছো তুমি? দেখো, আমার কিন্তু খুব ভয় লাগছে। বিনি, আমাদের গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, যেরকম রঞ্জনের হয়েছিল। এই হতে পারে না, হতে পারে না এটা। আমরা তো এক্ষুনি ফুল ট্যাঙ্ক করিয়ে আনলাম না। এই গন্ধটা কিসের? এটা তো ডিজেলের স্মেল। সরি, আমি তোমাদের ডিজেল চুরি করেছিলাম। আমি ডিজেল খেতে খুবই পছন্দ করি, কারোর কাছে ভালোভাবে চাইলেও দেয় না। সেই জন্য আমি ডিজেল চুরি করিনি। কিন্তু তুমি কে? আমি হলাম ডিজেল চুরি করা ডাইনি, যে কিছুক্ষণ আগে রঞ্জন ছিল। আর তুমি জানো, ডিজেল খাওয়ার পরে
আমার মন আর কি খেতে চায়? টাটকা গরম গরম মানুষের রক্ত। বিনি, পালাও! ডিজেল চোর ডাইনির হাত থেকে বাঁচা কঠিন নয়, অসম্ভব। ভিকি, ওই দেখো মন্দির। আমি শুনেছি ভূত প্রেত মন্দিরের আশেপাশে থাকে না। চলো ওখানেই যাই, চলো। আমি বলেছিলাম না, ডিজেল খাওয়ার পরে আমি রক্ত খেতে পছন্দ করি। সেটা না খাইয়ে তোমরা নিষ্ঠুর লোকেরা এখান থেকে কোথাও যেতে পারবে না। বিনি, মন্দিরে যাও, হনুমান ঠাকুরের সিঁদুরটা তুলে ডাইনির গায়ে দিয়ে দাও। এবারে আমি তোর মাথা খেতে চলেছি। থ্যাংক ইউ ফর সেভিং মি। এটা ভিকি আর ভিনির ভালোবাসা আর সৌভাগ্যের ফলেই ঘটেছিল, যার ফলে তারা দুজনে এক খনি ডিজেল চোর ডাইনির কবল থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে অজানা রাস্তায় অচেনা লোকের সঙ্গ পরিত্যাগ করা শিখতে হবে, নয়তো আপনার প্রাণও যে কোনো মুহূর্তে যেতে পারে। অনেক বছর আগের কথা, একটি গ্রামে একটা নদী ছিল। সেই নদীর পাড়ে মঞ্জিনাথ নামের একজন মানুষ তার স্ত্রী সুলুর সঙ্গে থাকত। তারা খুব গরিব ছিল, সেজন্য দুজনেই অন্যের খেতে গিয়ে কাজ করে অর্থ উপার্জন করত। রোজকার মতন একদিন তারা কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলো। যাওয়ার পথে সুলুর নজর হঠাৎ নদীর দিকে গেল। নদীর তীরের কাছে একটা ছোট গাছ ছিল, আর সেই গাছের সামনে যেন কিছু আটকে ছিল। আচ্ছা শোনো, ওই নদীতে কি ভেসে এসেছে? জলে আটকে আছে হয়তো। তারা দুজনেই সেটা দেখার জন্য সেই দিকে এগিয়ে গেল। যত তারা কাছে এগোতে লাগলো, তাদের নাকে বাজে দুর্গন্ধ এলো। আরে এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? হয়তো ওটার থেকেই আসছে। মানুষও না, যা পায় তাই ফেলে নদীতে। দুজনেই সেই আটকানো জিনিসটির দিকে এগিয়ে গেল। সেই জিনিস থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল। মঞ্জিনাথ জিনিসটাকে টেনে পাড়ে তুলল। সেটা দুজনে দেখেই খুব ভয় পেয়ে গেল, কারণ জিনিসটার কিছু নয়, জিনিসটা ছিল একটা পচা গলা লাশ, যেটা নদীর স্রোতে ভেসে এখানে এসে পৌঁছেছে। এবারে আমরা কি করব? এটা তো একটা মৃতদেহ। হে ভগবান! আমাদের তাড়াতাড়ি পুলিশকে ফোন করতে হবে। কিছুক্ষণের মধ্যেই ওখানে একজন পুলিশ ইন্সপেক্টর এলেন। তারা দুজনেই ইন্সপেক্টরকে সেই লাশটি দেখালো। এই লাশটার ব্যাপারে তুমি কাউকে কিছু বলনি তো? না না সাহেব, আমি কাউকে বলিনি। কাউকে বলবেও না। আর একটা কথা ভালো করে কান খুলে শোনো, এই নদী দিয়ে এবার প্রতিদিন একটা করে লাশ ভেসে আসবে। তোমায় একটা কাজ করতে হবে, সকাল থেকে এই নদীতে যতগুলো লাশ ভেসে আসবে, তুমি সেইগুলোকে জল থেকে তুলে সন্ধেবেলা আমার হাতে তুলে দেবে। ইন্সপেক্টরের কথা শুনে তারা স্বামী স্ত্রী দুজনেই ভয় পেয়ে গেল। কিন্তু সাহেব, রোজ লাশ কেন আসবে? অত কথা তোমায় ভাবতে হবে না, শুধু যতটুকু বলা হচ্ছে ততটুকুই কাজ করো, কারণ এই কাজটা করার জন্য তুমি টাকাও পাবে। বলো, করবে? অর্থপ্রাপ্তির কথা শুনে মঞ্জিনাথ আর সুলু দুজনেই ভাবতে শুরু করলো, তবে শেষ পর্যন্ত তারা দুজনেই এই কাজটা করতে রাজি হলো।
তারপর সেই দিন থেকে নদীর স্রোতে অনেক লাশ ভেসে আসতে লাগলো। আর তখন মঞ্জিনাথ আর সুলু দুজনে মিলে সেই লাশগুলো তীরে তুলতো আর ইন্সপেক্টরের হাতে তুলে দিত। ইন্সপেক্টরও দিন প্রতি তাদের অর্থ দিয়ে সেই লাশগুলোকে নিয়ে চলে যেত। নদীতে ভেসে আসা লাশগুলো অত্যন্তই দুর্গন্ধযুক্ত হতো। একবার মঞ্জিনাথ আর সুলু একটা লাশকে নদীর থেকে তীরে তুলে আনছিল। তখন তার দুর্গন্ধে সুলুর মাথা ঘুরতে লাগলো আর সে মাটিতে পড়ে গেল। মঞ্জিনাথ তাকে তুলে নিয়ে নিজেদের ঘরে গেল। তুমি এখন বিশ্রাম নাও, বাকি লাশগুলো আমি একাই বার করে আনি। সুলুকে বিশ্রাম করতে বলে সে বাকি লাশগুলো নদীর থেকে তোলবার জন্য নদীর তীরে গেল। মঞ্জিনাথ যখন আবার বাড়ি ফিরে এলো, দেখল সুলু ঘুমোচ্ছে। সে সুলুকে ঘুম থেকে ওঠালো। চলো আমরা বরং ডাক্তারের কাছে যাই, তোমার শরীরটা তো বেশ খারাপ হয়েছে। না, তুমি এখানেই থাকো, আমি একাই যেতে পারবো। যদি যদি আরও মৃতদেহ আসে তাহলে কাউকে তো এখানে থাকতে হবে। আমি চলে যাব। আমাদের গ্রামে তো কোনো ডাক্তার নেই, তোমাকে ডাক্তার দেখানোর জন্য অন্য কোনো গ্রামে যেতে হবে। পথ তো অনেকটা। কিচ্ছু হবে না, আমি চলে যাব। পরের দিন সুলু ডাক্তার দেখানোর জন্য বেরোলো আর মঞ্জিনাথ নদীতে ভেসে আসা লাশগুলোকে একাই তুলতে লাগল। কিছুক্ষণের মধ্যেই ওখানে ইন্সপেক্টর এসে উপস্থিত হলো। সাহেব, আজকে বড় তাড়াতাড়ি এসেছেন। হ্যাঁ, এমনি চলে এলাম। এই কটা লাশ তুলেছো তুমি? সকাল থেকে 3টেই পেয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কথা বলার পরেই ইন্সপেক্টরের দৃষ্টি পড়ল নদীর জলে। দেখলো একটা লাশ ভেসে আসছে। আরে ওই দেখো, আরেকটা লাশ। যাও গিয়ে তুলে আনো ওটা। মঞ্জিনাথ নদীতে নামলো আর ওই লাশটিকে টানতে টানতে তীরে তুলল। টেনে নিয়ে সে লাশটিকে পুলিশ ইন্সপেক্টরের সামনে রাখল। সে লাশ থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছিল। ইন্সপেক্টর পা দিয়ে লাশটিকে চিৎ করে ফেলল। তখন তার মুখ দেখা গেল। মঞ্জিনাথ সেই লাশের মুখটা দেখে ভয় পেয়ে চমকে উঠল, কারণ লাশটা ছিল তার স্ত্রী সুলুর। তা দেখেই সে কাঁদতে লাগলো। আরে তুমি, কি করে হলো? ওর কি হয়েছে সাহেব, কি হয়েছে? তোমার বউ কোথায় গেছিল? সাহেব, ওর শরীর খুব খারাপ হয়েছিল, সেই জন্য ডাক্তার দেখাতে গেছিল। জানি না ওর এমন অবস্থা কি করে হলো। ইন্সপেক্টর মঞ্জিনাথকে ধমকে উঠলেন। তুমি ওকে একা কেন ছেড়েছিলে? অন্য গ্রামে যাওয়ার জন্য? হ্যাঁ, আরে আমি তো জানতাম না যে এমন কিছু ঘটবে, কিন্তু ওর হয়েছেটা কি আপনি নিশ্চয় জানেন, বলুন আমাকে। ইন্সপেক্টর তখন এই ভেসে আসা মৃতদেহর কাহিনী শোনালেন। এই সব কিছু এই নদীর জন্যই হচ্ছে। কিছুদিন আগে পাশের গ্রামে নদীর ওপরে যে ব্রিজ ছিল, তার উপর অনেক ভিড় ছিল, অনেকে যাতায়াত করছিল। আর হঠাৎ করে ব্রিজটা নড়ে উঠল আর মাঝখান থেকে ভাঙতে শুরু করলো। লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দিল। সব লোকজনই ওই ব্রিজ থেকে বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু একটা লোকের পা ওই ব্রিজে আটকে গেছিল। ও অনেক চেষ্টা করেও বাইরে বেরোতে পারেনি। বাকি লোকজন ওকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ওই ব্রিজের ওপরে যেতে সবাই ভয় পাচ্ছিল। হঠাৎ করে ওই নদীতে ঢেউ দেখা দিল, আর সেই ঢেউয়ে লোকটাও ভেসে চলে গেল। লোকটার নদীতে পড়ে যাওয়ার পর সেই ব্রিজটা নিজে থেকেই জোড়া লেগে গেল। ওই লোকটা নদীতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পরে নদীতেও রক্ত বয়ে যেতে দেখা গেছিল। মানে এই নদী মানুষকে নিজের দিকে টেনে নেয়? হ্যাঁ, ওই ব্রিজের উপর দিয়ে যারাই যায় তাকে এই নদী নিজের কাছে টেনে নেয়। আর তুমি প্রথম যে লাশটা পেয়েছিলে, সেটা ওই লোকটারই ছিল। এটা কি করে সম্ভব? সেই ব্যক্তির শরীরে তো কোনো আঘাতের চিহ্ন ছিল না। হ্যাঁ তো, কিন্তু আপনি বলছিলেন যে ওর নাকি শরীরের সব রক্ত নদীতে বয়ে যাচ্ছিল, কিন্তু ওর শরীর তো একেবারেই ঠিক ছিল, শুধু পচে গিয়েছিল। এটা নদীর আরেকটা ভয়ঙ্কর সত্য। মানে? এক্ষুনি দেখাচ্ছি।
ইন্সপেক্টর তার কাছে রাখা নিজের ছুরিটা বার করলো আর মৃত সুলুর দেহের মধ্যে ঢুকিয়ে দিল। আরে আপনি কি করলেন? যে মুহূর্তে ইন্সপেক্টর ছুরিটা ঢোকালো, সুলুর দেহ থেকে রক্তের বদলে নদীর জল বেরোতে লাগলো আর ধীরে ধীরে তার শরীর শুকোতে লাগলো। সুলুর এই অবস্থা দেখে মঞ্জিনাথ তার চোখের জল কিছুতেই আটকাতে পারছিল না। আরে সব কি হচ্ছে সাহেব? এই নদী শুধুমাত্র মানুষদেরকেই টানে না, বরং শরীরের থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে শরীরের ভিতরে জল ভরে দেয় আর তারপরে শরীর পচে যায়। আর সেই জন্যই তোমার এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমরা এই লাশগুলোর থেকে ঠিক এইভাবেই জল বের করে নিই আর তারপর সেগুলোকে পুড়িয়ে দিই। ইন্সপেক্টর সুলুর মৃতদেহ সহ বাকি লাশগুলোকেও নিজের সাথে নিয়ে গেল আর সেগুলিকে দাহ করল। মঞ্জিনাথ ইন্সপেক্টরের কথা অনুযায়ী চুপচাপ সেই কাজই করতে লাগলো।